স্যার আপনার অর্ডার আর কিছু লাগবে? না, আপাতত লাগবে না, আর যদি লাগে আমি আপনাকে জানাবো। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওয়েলকাম। স্যার আপনার কি লাগবে, কি অর্ডার করতে চাচ্ছেন? আচ্ছা, আপনাদের রেস্টুরেন্টে সবচেয়ে কোন খাবারটা বেশি চলে? স্যার আমাদের এখানে চাইনিজ, থাই এবং ইন্ডিয়ান খাবারের মধ্যে চাইনিজ খাবারটা সিগনেচার খাবার, এটা বেশি চলে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমারে এক কাজ করেন, করেন ওই যে ফ্রাইড রাইসটা আছে না ওইটা দিবেন, আর হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস, আর হচ্ছে সাথে একটু ভেজিটেবল দিয়েন, আর হচ্ছে ওই যে নুডলসটা আছে না চাউমিন আপনার স্পেশাল চিকেন, ওইটা আমাকে দিয়েন, আর আর হচ্ছে কফি দিয়েন। হ্যাঁ, এটাই হলো আপনি। ঠিক আছে স্যার, সাথে কি কোনো ডেজার্ট আইটেম অ্যাড করব? না, আমি কোনো ডেজার্ট খাবো না, আপাতত এইগুলো হলো হবে। চাইলে আমাকে একটা কোল্ড ড্রিঙ্কস দিতে পারেন। ওকে স্যার। হ্যাঁ মিজান সাহেব বলেন। স্যার সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি হয়েছে? স্যার আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগেছে, আপনি এক্ষুনি দ্রুত চলে আসুন স্যার। আগুন লেগেছে মানে? আচ্ছা আমি এখনই চলে আসতেছি। তার আগে বলেন ফায়ার সার্ভিস খবর দিচ্ছেন তো? হ্যাঁ স্যার, আমি দিয়েছি, কল দিয়েছি স্যার, আপনি চলে আসুন স্যার। আচ্ছা ঠিক আছে। ওয়েটার। জি স্যার, এনি প্রবলেম? না, কোনো সমস্যা নেই, আমার এক্ষুনি যেতে হবে। দয়া করে বিলটা কত হয়েছে জানাবেন। স্যার আপনার বিল হচ্ছে 1500 টাকা। আচ্ছা স্যার আপনার খাবারটা পার্সেল করে দিই? নো থ্যাঙ্কস, এটা গরিব কাউকে দিয়ে দিয়েন। ঠিক আছে স্যার, তাহলে আমি এক্সচেঞ্জ করে আনছি। বাকিটা আপনার টিপস, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। স্যার কি করছেন আপনি এগুলো? এটা তো আরেকজনের এটো খাবার। দেখতেই তো পাচ্ছেন কি করছি। স্যার এগুলো হচ্ছে অন্য মানুষের এটো খাবার, আপনি এগুলো কেন খাচ্ছেন? আপনার অর্ডার চলে আসবে এক্ষুনি। উনি মাত্র 1 চামচ খাবার মুখে দিয়েছে, ওনার একটা ফোন আসলো, হুট করে চলে গেল, এই খাবারগুলো নষ্ট হবে, তাই আমি খাচ্ছি। তাতে কি সমস্যা আমি খাবারগুলো খেলে? স্যার প্রবলেম আছে, আমাদের এখানে এটো খাবার অন্য কোনো কাস্টমারকে দেয়া হয় না, আপনি এগুলো খেতে পারবেন না স্যার। আচ্ছা বুঝলাম আপনার কথা। আচ্ছা একটা কথা বলুন তো, আমি যদি এই খাবারগুলো না খাই, এখান থেকে চলে যাই, আপনি এই খাবারগুলো কি করবেন? কি আর করবো স্যার, এই খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিব। আপনি কি জানেন প্রত্যেক দিন এই পৃথিবীতে কত মানুষ খাবারের অভাবে মারা যায়, আর আপনি খাবারগুলো ডাস্টবিনে ফেলে দিতে যাচ্ছেন? স্যার আপনি হয়তোবা ভুল জায়গায় চলে আসছেন, এটা একটা 5 স্টার হোটেল, এখানে সব আভিজাত লোকেরাই খেতে আসে, আর তারা অনেক খাবার নষ্ট করে, আপনার মতো গরিব ছোট লোকদের জন্য এই রেস্টুরেন্ট না। তাই শুনুন, আপনি কিন্তু আমাকে অপমান করে কথা বলছেন। আপনার মতো ছোট লোকদের কোনো মান সম্মান আছে যে কিনা পরে এটো খাবার খায়? গিলবার কি হয়েছে এখানে? দেখুন না স্যার, এই ছোট লোকটা অন্য এটো খাবার খাচ্ছে, আমি এত মানা করছি শুনছেই না, আমার কথা কোনো পাত্তাই দিচ্ছে না। কি ব্যাপার স্যার, আপনি অন্যের এটো খাবার খাচ্ছেন কেন? আপনি তো নিজে অনেকগুলো খাবার অর্ডার দিয়েছেন, তাহলে কেন অন্য এটো খাবার খাচ্ছেন? সত্যি কথা বলতে আমি খাবার অপচয় করা পছন্দ করি না। আমি যে খাবারগুলো অর্ডার করেছি ওই খাবারগুলো পরেও দেখা যাবে, যদি এখন এই খাবারটা আমি না খাই তাহলে খাবারটা অপচয় করা হবে। আর শুনুন, আপনারা কথা বলেন না, আমাকে এগুলো খেতে দিন। কিন্তু স্যার। কোনো কিন্তু না, আপনারা এখান থেকে আসুন, কাউন্টারে যান, আমি খাবার শেষ করে কাউন্টারে আসছি, যান। আর শুনুন, এই খাবারের বিলটা আমি আবার দিব, সমস্যা নেই। আচ্ছা আমি যে খাবারটা খেলাম ওটার বিল আসছে কত? স্যার আপনি যে খাবারটা খেয়েছেন সেই খাবারের বিল তো অন্য একজন দিয়ে গেছেন, আমি একবার সার্ভ করা খাবারের দাম দুজনের কাছ থেকে কীভাবে নিব? কেন, আমি না আপনাদেরকে একটু আগে বললাম যে খাবারের বিলটা আমি আবার দিতে চাই? বুঝতে পারছি, এখানে টাকা আছে। কিন্তু স্যার আপনি তো আপনার অর্ডার করা খাবার খাননি, তাহলে এতগুলো টাকা দিচ্ছেন কেন? এতগুলো টাকা কেন দিচ্ছি শুনুন, যে খাবারটা আমি খেয়েছি এই টাকা ওইখান থেকে রাখবেন, আর একটু আগে যে খাবারগুলো আমি অর্ডার করেছি ওইখান থেকে এই টাকাগুলোও রেখে দিবেন। শুনুন, আর এক্সট্রা যে টাকাগুলো থাকবে না ওইটা আপনাদের টিপস। এই রেস্টুরেন্টে অনেক অসহায় ব্যক্তি আসে, তাই না? সো আমি যে টাকাগুলো দিয়েছি এই টাকা থেকে ওই অসহায় মানুষদের খাবার খাওয়াবেন, তাও আবার ফ্রিতে। বুঝতে পেরেছেন? আশা করি এই কথাগুলো আপনাদের মাথায় ঢুকেছে। স্যার আমরা বুঝতে পারছি আপনি অভাবের কারণে এই খাবারগুলো খাননি, আপনি কোনো না কোনো কারণবশত এই খাবারগুলো খেয়েছেন। স্যার খুব জানতে ইচ্ছে করছে যে আপনি নিজের অর্ডার করা খাবার বাদ দিয়ে মানুষের এটো খাবারটা কেন খেলেন, একটু বলবেন প্লিজ? আমার তো মনে হচ্ছে আপনারা দুইজন শিক্ষিত মানুষ,
শিক্ষিত মানুষ হয়ে আপনারা এই কাজগুলো কেন করেন? আচ্ছা, এখনো হয়তো বুঝতে পারছে না। যে খাবারটা আমি খেয়েছি ওই খাবারটা আপনারা ডাস্টবিনে ফেলে দিতেন। আমি খেয়েছি, এটা অপচয় হয়নি। আমি যদি না খেতাম এটা অবশ্যই অপচয় হতো। আর অপচয় হচ্ছে শয়তানের কাজ। আমি সেই কাজটা থেকে আপনাদের বাঁচিয়ে নিলাম। শুনুন, আমি ছোটবেলা থেকে খাবার অপচয় করি না, আর এখনো করতে চাই না। তাই আমার চোখের সামনে এতগুলো খাবার অপচয় হবে তা আমি তো মেনে নিতে পারবো না। তাই আমি খাবারটা খেয়েছি। এখানে তো অন্যায় কিছু করিনি। সরি স্যার। ইটস ওকে। এই মাথা নিয়ে যে আপনাদের মাথায় ভুলটা বুঝতে পেরেছেন এটাই অনেক। আমি লোকটাকে কত অপমান করলাম, কিন্তু সে কিছুই বলল না। সে উল্টো আরও কতগুলো টাকা বকশিশ দিল। আসলে আমি লোকটাকে ভুল বুঝেছিলাম। সে একজন অসাধারণ মানুষ। ভালো থাকবেন, আমি আসি। আমাদের চারিপাশে এমন অনেক লোক আছে যারা বিভিন্নভাবে খাবারের অপচয় করে থাকে, অথচ বিশ্বব্যাপী কত মানুষ প্রতিদিন খাবারের অভাবে না খেয়ে মারা যাচ্ছে। কাজেই আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা কখনোই খাবারের অপচয় করবেন না। কেননা আপনার অপচয় না করা খাবার খেয়ে একজন অসহায় মানুষ তার ক্ষুধা নিবারণ করতে পারবে। এতে মহান আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হবে। জামেলা, জামেলা। জি সাহেব, বলেন। এটা তোমার এই মাসের বেতন। আর কি বলবো, আমি তো একটা ঝামেলায় পড়ে গেছি। সামনের মাস থেকে তোমার আর আশা লাগবে না। কেন স্যার, কি হয়েছে? আমারে কোন হঠাৎ করে কইতাছেন আমার আর আশা লাগবো না? আসলে ব্যাংক লোনের কারণে আমাদের কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। আমার চাকরিটার নাই। চাকরি ছাড়া এত খরচ কেমনে সামলাবো? তাছাড়া ব্যক্তিগত কিছু লোন আছে। তোমার ম্যাডামও তো অসুস্থ, তার জন্য তার ওষুধ কিনতে প্রতি মাসে বেশ কিছু টাকা লাগে। বাড়ি ভাড়া, এত খরচ কেমনে সামলাবো? যদিও একটু কষ্ট হবে, তারপর সামলাইতে তো হবে। স্যার, আপনি আমাকে এত মানুষ কেমনে ভাবলেন? আপনাকে এই বিপদের সময় এই অবস্থায় ফালাই দিয়ে চলে যাবো? স্যার, আমি তো ভুলে যাই নাই আমার স্বামীটা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে মৃত্যু সজ্জায় ছটফট করতেছিল। স্যার, কত জনের কাছে সাহায্য চাইছি, কেউ আগে আসে নাই। একমাত্র স্যার আপনি, যার সাথে রক্তের কোনো সম্পর্ক নাই, সেই কিনে বিপদের সময় আগে আইছে। স্যার, স্যার আপনি আমার স্বামীটারে 2 লাখ টাকা দিয়ে চিকিৎসা করাইলেন। এখন আমার স্বামী আল্লাহর রহমতে সুস্থ। স্যার, আপনি সেই মানুষ এখন বিপদে পড়ছেন, আর এই অবস্থায় আপনি রাইখা আমি চলে যাব না? স্যার, স্যার আমার স্বামীটা এখন সুস্থ, অটো গাড়ি চালায়। আমাকে সংসার এখন খুব ভালোই চলতেছে। আমার আপনার বাসায় কামনা করলে চলতো। ওই যে স্যার ভালোবাসার টান, এই ভালোবাসার টানে যাইতে পারি না স্যার। স্যার, আমি অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলাম, 3 মাস কাম করতে পারি নাই। এই 3 মাসের বেতন তো আপনি আমার ঠিকই দিয়ে দিচ্ছেন, পারতেন না দিতে? স্যার, এখন আমাকে সংসারটা খুব ভালোভাবেই চলে। সেই দিনের কথা আমি এখনো ভুলি নাই স্যার। স্যার, আপনার চাকরি নাই তাতে কি হয়েছে? আমি প্রতিদিন আইসা আপনার বাসায় সব কাজকর্ম করে দিয়ে যাবো। স্যার, চাকরি হওয়ার আগ পর্যন্ত আমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবো না। স্যার, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমাকে মনটা ছোট না। স্যার, মানুষের বিপদে তার পাশে দাঁড়ানোর মতো একটা মন আছে। স্যার, আপনি আমাকে লিগে অনেক করছেন। স্যার, স্যার আপনার ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারব না। স্যার, আপনার বাড়ির কর্তা মনে করি না স্যার, নিজের দাদা মনে করি। স্যার, আরে উঠো 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 জামেলা, উঠো উঠো। তুমি যে আমাদের এত ভালোবাসো জানতাম না। আল্লাহ তোমার সহায় হোক। আসসালামু আলাইকুম বাবা। এ কি? ওয়ালাইকুম আসসালাম। রহিম চাচা, জি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ বাবা। বাবা, গত মাসের দোকানের বাকি টাকাটার জন্য আসছিল। চাচা, চাচা এই মাস থেকে আমাদের আর কোনো বাকি টাকি দিয়েন। ভাবতেছি গ্রামের বাড়ি থেকে চাউল ডাল এনে কয়দিন চলবো। কি কইতেছেন বাবা? বাড়ি থেকে চাউল ডাউল এনে চলবেন কেন? তাছাড়া কোনো উপায় নেই চাচা।
ব্যাংক লোনের কারণে আমাদের কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, আমার চাকরিটা আর নাই। তাছাড়া চাচা যে টাকা পয়সাগুলো জমানো ছিল তা একটু একটু করে দিতে দিতে শেষ হয়ে গেছে। আর প্রতি মাসে প্রচুর টাকা লাগে চাচা। তাছাড়া আপনি তো জানেন এদিকে আপনার বৌমা অসুস্থ, প্রতি মাসে তার ওষুধ কিনতে বেশ কিছু টাকা লাগে, বাড়ি ভাড়া। এত টাকা পয়সা কেমনে সামলাবো? কি আর করার, একটু কষ্ট হবে, তারপরেও চলতে পারবো। তাই ভাবতেছি গ্রামের বাড়ি থেকে একটু চাল ডাল এনে কদিন চলবো। বাজান, আমি কি সেই দিনের কথা ভুলে গেছি? আমি সাধারণ একটা টং দোকান করতাম, দোকানে কোনো জিনিসপত্র ছিল না। আমার সেই ভাঙ্গা টং দোকান থেকে আপনি বড় করে আমার দোকান দিয়ে দিলেন, দোকানের জিনিসপত্র মালপত্র উঠিয়ে দিলেন। আপনার উপকারের কথা আমি এখনো ভুলি নাই। আমার মাইয়ার বিয়ার সময় আপনি 1 লক্ষ টাকা দিছেন। এরকম বড় মনের মানুষ কয়জন আছে বাবা? বাবা, আপনি আমাদের জন্য এত কিছু করলেন, আর আপনার এই বিপদের দিনে যদি আপনার পাশে দাঁড়াতে না পারি তাহলে তো নিজেরা কোনোদিনও ক্ষমা করতে পারেন না বাবা। এই রহিম মিয়া যেহেতু বাইসা আছে সেহেতু আপনি কোনো চিন্তা করবেন না বাবা। আপনার চাকরি হওয়ার আগ পর্যন্ত আপনার বাজার সদাই যা কিছু লাগে সব কিছু আমি আইনা দিব। যদি দোকানের বাইরেও কোনো কিছু লাগে আমার নিজের টাকা খরচ করে আমি আইনা দিব বাবা, কোনো চিন্তা করবেন না। আপনি নিশ্চিন্তায় থাকেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন খুব দ্রুত একটা চাকরি ব্যবস্থা আপনারা কইরা দেয়। চাচা, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনার মনটা অনেক বড়। আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আপনার মঙ্গল করুক। ফি আমানিল্লাহ। জান চাচা, দোয়া করবেন আমার জন্য। ঠিক আছে বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই দেখো তো, কলিং বেল বাজতেছে, রাতের বেলা আবার কে এলো? আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমি পারবো না। তুমি গিয়ে দেখো, তোমার কোনো আত্মীয় স্বজন হবে হয়তো। আর শোনো, আমার আত্মীয় স্বজন না এত রাতের বেলায় আসবে না, কারণ ওদের হিতাহিত জ্ঞান বুদ্ধিটা আছে। তোমারই আত্মীয় স্বজন হবে হয়তো, যাও গিয়ে দেখো। আরে মা, তুমি এত রাতের বেলা আমার একটা কল দিবা না? আমার কইলে তো আমি তোমার যায় নিয়ে আসতাম। আরে বাজান, তুই যে কি কস, আমি তোর কেমনে কল দেবো? আমার যে ফোনটা ছিল ওটা পুরো ভেঙে গেছে, এই জন্য তো কল দিতে পারিনি। তার মুখটা দেখতে আমার খুব ইচ্ছা করতেছে বাজান, এই জন্য তোর না জানে আমি চুপে চুপে আয় পড়ছি। এই দেখ তোর লেগে আমি কি কি আনছি, তাল আনছি, তালের বড়া আনছি, পিয়ারা আনছি, আর কত কি আনছি, আর কুলি পিঠাও বানাই আনছি। তোরে খাওয়াম, তুই আমার সামনে বইয়া তারপরে খাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, আমি ওইটা পরে দেখবানি। তুমি আগে যাও, ওই রুমে গিয়ে হাত মুখ ধোও, ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। রুমি, ওঠো না, মা আসছে। খাবার দাবার কি আছে, যাও মারে খাওয়াও। কি বলছিলাম না এত রাতে তোমার মাই আসতে পারে? আসলে তোমার মায়ের না কোনো আক্কেল বুদ্ধি নাই, আর এ জীবনে হবেও না। এত রাতে কি কেউ কারো বাসায় আসে বলো তো? আমার মা আইছে আর তুমি এইসব কথা বলতেছো? হ্যাঁ, তোমার মা আইছে, এখন কি আমি তারে মাথায় নিয়ে নাচমু? হ্যাঁ, আমি এখন কোনো কিছু করতে পারবো না। আমি সারাদিন অনেক পরিশ্রম করেছি, এখন আমাকে একটু ঘুমাতে দাও দয়া করে। আবার প্রচুর পরিমাণ কোমরে ব্যথা করতেছে। আমার মায়ের খাবারের ব্যবস্থা কি তুমি করতে পারবা না? তোমার মায়ের খাবারের ব্যবস্থাটা তুমিই গিয়ে করে দাও, যাও। ফ্রিজে গিয়ে দেখো ভাত আর ডাল আছে, ওগুলো খেতে দাও, কালকেরটা কালকে দেখা যাবে। আচ্ছা, তুমি কি যাবা না? না, আমি যেতে পারবো না, আমার হাত পা অনেক ব্যথা করতেছে। এক কথা কয়বার বলবো আমি তোমাকে? যাও তো। ঠিক আছে, বুঝতে পারলাম, আর বলতে হবে না, আমি যাচ্ছি।
মা তুমি কিছু মনে করো না, তোমার বৌমা অসুস্থ তো, তাই আমি তোমারে খাওয়াচ্ছি। আর এত রাতে অন্য কিছুর ব্যবস্থা নাই তো, ডাল আর ভাত দিয়ে আজকের মতো খেয়ে নাও। আমি কালকে বাজার থেকে মাছ মাংস নিয়ে আসবো। আর মা আমি জানি হয়তো তোমার এগুলো দিয়ে খাইতে অনেক কষ্ট হইব, কষ্ট হলেও একটু খাও। না রে বাবা, আমার কোনো সমস্যা নাই। আরে আমরা কইছি গ্রামের মানুষ, বুঝছ না, ডাল ভাত হইলে আমাকে অনেক হয়ে যায়। তুই কোনো চিন্তা করিস না তো, সবসময় তো মাছ মাংস খাই, তাই না? ঠিক আছে মা, খাও। এই দেখো তো কে আসলো, কলিং বেল বাজতেছে। কি যে একটা যন্ত্রণা, রাত্রেবেলা ঘুমিয়েও তোমার জন্য শান্তি নেই। কে আসবে মানে? নিশ্চিত তোমার কোনো আত্মীয় স্বজন হবে। তোমারটা তুমি গিয়ে দেখো, আমাকে ঘুমাতে দাও। হ্যালো জামাই বাবাজি, কতক্ষণ ধরে কলিং বেল বাজাইতেছি, কোনো সারা শব্দ নাই। তোমরা কি ঘুমায় গেছো? অনেকক্ষণ ধরে দাঁড়ায় আছি, দরজাটা খোলো। কি বাবা আসছে? বাবা, বাবা তুমি এত রাতে? মারে একটা জরুরি কাজ পড়ে গেছে, তাই তোর কাছে আয় বললাম। তাই বলে কি তুমি আমাকে একটা কল দিবে না? আরে আমার মেয়ের বাড়িতে আমি আসুম, এতে জানানোর কি আছে? ঠিক আছে বাবা, তুমি এখন যে হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করছি। দাও বাবা, এগুলো আমার হাতে দাও, আর তুমি আমার সাথে আসো, চলো। ঠিক আছে বাবা, এবার কিন্তু তুমি অনেকদিন পরে আসছো। তোমার যা যা লাগে সবকিছু নিবে, আর পেট ভরে কিন্তু খেতে হবে। ঠিক আছে মা, ঠিক আছে। দাঁড়ান বাবা, এই খাবার আপনি খাবেন না, এই খাবার আপনার জন্য না। আপনার জন্য আমি খাবার এনে দিচ্ছি। এই ডাল আর ভাত দিয়ে আপনি খাবেন, যেই খাবার আমার মা এই বাড়িতে এসে খেয়েছিল। কি ব্যাপার? এইসব কি শুরু করেছো তুমি? একদম কথা বলবা না, আমি যেটা বলেছি এটাই। বাবা আমি বুঝলাম না, তুমি আসলে এরকম করতেছো কেন? এমন কেন করতেছি দাঁড়ান আপনারা বুঝাইতাছি। জামাই তুমি এটা কি করলা? আমার সামনে তুমি আমার মেয়ের গায়ে হাত তুললা। এখন তো শুধু হাত তুলেছি, ওকে জুতা পিটা করে তারপরে আপনার সাথে পাঠিয়ে দিব। কেন, আমার মেয়ে কি এমন অপরাধ করেছে? কি অপরাধ করছে শুনবেন? তাহলে শুনেন। শোনেন আব্বা, একটা মানুষের সমস্যা থাকতেই পারে। রাতের বেলা গ্রাম থেকে আমার মা আসছিল, আপনার মেয়ে তো দরজা খুললই না, আরো আমাকে বলল আমাদের আত্মীয় স্বজন এত রাতে আসবে না। শেষমেশ আমাকেই দরজা খুলতে হলো। আমি যখন দরজা খুললাম, দরজা খুলে দেখলাম আমার মা। তারপর আমি রুমিকে গিয়ে বললাম, মা এসে মাকে খাবার তৈরি করে দাও। রুমি আমাকে বলল আমার হাত ব্যথা, আমার কোমর ব্যথা, আমি খাবার তৈরি করতে পারবো না। আমার মায়ের কথা শুনে তার শরীর ব্যথা হয়ে গেল, হাত পা ব্যথা হয়ে গেল। আজকে যখন আপনি আমার বাড়িতে আসছেন, দরজায় নক করলেন, তখন আমি রুমিকে বললাম দরজাটা খুলে দাও। সে সেদিনের মতো আজকেও আমাকে বলল আমাদের কোনো আত্মীয় স্বজন এই বাড়িতে আসবে না। এক লাফ দিয়ে দরজা খুলে দিল আপনার কথা শুনে। মুহূর্তের মধ্যেই তার সব ব্যথা ভালো হয়ে গেল। আর সবচেয়ে বেশি কষ্ট লেগেছিল যখন আমি বলছিলাম যে আমার মায়ের খাবার তৈরি করে দাও। যখন আমাকে বলল যে আমার শরীর ব্যথা, আমার গা ব্যথা, সে আমাকে বলছে আমার মায়ের খাবার আমাকে তৈরি করে খাওয়াতে হবে। তারপরে ফ্রিজে ঠান্ডা ভাত আর ডাউল আছে, সেগুলো দিয়ে আমাকে খাওয়াতে বলল। আর আজকে আপনার জন্য ভাত, মাংস, মাছ মুহূর্তের মধ্যে তৈরি করে ফেলছে। তার কাছে আমার মায়ের কোনো মূল্য নেই, অথচ তার বাবা আসলো, মুহূর্তের মধ্যে এতগুলো খাবার তৈরি হয়ে গেল।
আর আমার মা এসে যদি এই বাড়িতে ঠান্ডা ভাত আর ডাউল দিয়ে ভাত খেতে পারে, তাহলে আপনি তো সেই জায়গায় অনেক পরে। যেই খাবার আমার মায়ের ভাগ্যে নেই, সেই খাবার আপনি কি করে খাবেন আমার শ্বশুর হয়ে? আরে বাবা, কিসের জন্য তো রাগারাগি করতেছিস? একটু থাম না, মাথা ঠান্ডা কর। বিয়ে এসে ওর কথা কিছু মনে করেন না। নেন, খান তো, খান, নরেন, এগুলো খান। মা, তুমি মাথা ঠান্ডা করতে বলছো? আর কত সহ্য করব বলো তো মা? এই বাড়িতে আমার কোনো আত্মীয় স্বজন আসলে তার কাছে আমার আত্মীয় স্বজনের কোনো মূল্য নেই, কোনো দাম নেই, এবং কি সে সর্বোচ্চ লেভেলের অবহেলা করে। অথচ এই বাড়িতে তার কোনো আত্মীয় স্বজন আসলে পাগল হয়ে যায়, কি থেকে কি করবে, পোলাও, মাংস আরো অন্যান্য পদ সুন্দর করে রান্না করে খাওয়া। মা, অনেক সহ্য করেছি, এর একটা বিহিত করতে হবে, না হলে সারা জীবন আমার পছলাতে হবে। শোনেন বাবা, আপনাকে সরাসরি একটা কথা বলবো। জি জামাই, বলো। বাবা, এই মুহূর্তে আপনি আপনার মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে চলে যাবেন। আপনার মেয়েকে নিয়ে আমি আর সংসার করতে চাই না। দেনমোহরের টাকা আমি পাঠিয়ে দেব, আপনি ডিভোর্সের ব্যবস্থা করুন। ওর মতো বেয়াদব মেয়ে নিয়ে আমি আর সংসার করতে পারবো না। এখনো পর্যন্ত আমাদের কোনো ছেলে সন্তান হয়নি, আর ওর গর্ভে থেকে যে সন্তান হবে সেই সন্তানও ওর মতোই খারাপ হবে। আমি দুনিয়াতে দুইটা পাপ একসাথে রেখে যেতে পারবো না। আপনি যেমন আপনার মেয়েকে জন্ম দিয়ে পাপ করেছেন, আপনি যেমন পাপ করেছেন আপনার মেয়েকে জন্ম দিয়ে, সেই দায়ভার আপনার। আমি এমন পাপ করতে চাই না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। বাবা, আমার মেয়েরে মাফ করে দাও, ওরে ভালো হওয়ার একটা সুযোগ দাও বাবা। আমি জানি আমি দোষী, আমার মেয়ের সেভাবে শিক্ষা দিতে পারি নাই। ও যে এত বড় বেয়াদব হবে আমি বুঝতে পারি নাই বাবা। তুমি ওরে ক্ষমা করে দাও বাবা, আরেকটা বারের জন্য বাবা। আমি কথা দিতেছি, এরপর থেকে ও আর এমন কাজ করবে না বাবা। জানি আমি অপরাধী, আমি জন্ম দিয়ে ভুল করেছি, ওকে আমি সেই শিক্ষা দিতে পারিনি। ও যে এত বড় বেয়াদব হবে আমি বুঝতে পারি নাই বাবা। আমি আজকে তোমার কথা দিতেছি, আজকের পর থেকে ও তোমার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবে এবং দায়িত্ব নিয়ে কাজ করবে। তোমার সাথে আর তোমার আত্মীয় স্বজনের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না, সে দায়ভার আমি নিলাম। আর যদি কখনো খারাপ ব্যবহার করে তাহলে ওকে আর আমি কখনো ক্ষমা করব না। রুমি, তুই এক্ষুনি তোর শাশুড়ির কাছে মাপ চাবি, আর এখন থেকে তোর শাশুড়ি তোর নিজের মায়ের মতো মনে করবি। আমি যেন তোর বিরুদ্ধে তোর স্বামীর কাছে থেকে কোনো অভিযোগ না শুনি, আর যদি শুনি কোনো অপরাধ করছিস তাহলে ভুলে যাব আমার কোনো মেয়ে ছিল। মাগো, আপনি আমাকে মাফ করে দেন। আমি নিজের অজান্তে জানতে আপনার মনে অনেক কষ্ট দিয়েছি। আমি আর কখনো আপনাকে অবহেলা করব না। আপনাকে আমি আমার মায়ের মতো দেখব। শোনো বৌমা, তোমার একটা কথা বলি, আজকে তুমি আমার সাথে যে ব্যবহার করতেছো, একদিন দেখবা তোমার ছেলে সন্তান যখন আসবো, তুমি শাশুড়ি হবা, তোমার সাথে এরকম করবো। তুমি যার সাথে যেমন করবা ওকে দিয়েও তোমার সাথে এরকম করবো। এরকম করতে হয় না মা, আমরা তো মুরব্বী, আমরা কয়দিন থাকি কো বাজান। বৌমা, আমি মাফ করে দিচ্ছি, তুই এবার মাফ করে দে। দেখ, আজকে আমার মা ক্ষমা করে দিতে বলছে দেখে কিন্তু আমি তোরা ক্ষমা করে দিলাম। আর যদি ভবিষ্যতে শুনি তুই আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিস, তাহলে কিন্তু এই বাড়ি থেকে তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। আরে বাবা, চুপ থাকতো, আর রাগারাগি করিস না। আমার লক্ষ্মী বৌমা। বৌমা, ওর কথা কিছু মনে করো না, একটু রাগ হয়ে গেছে বেশি। আমার সোনা বৌমা। বিয়াই বন, খাইতে বন। বৌমা, সব খান তো, আহ আহ। বন্ধুরা, আমাদের ভিডিও দেখে কি বুঝলেন? কখনো লোভে পড়ে বাবা মাকে কষ্ট দিবেন না। বাবা মাকে কষ্ট দিলে তার পরিণতি ভালো হয় না। যে যেমন করবে সে তেমন ফল পাবে। বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমাদের নতুন ভিডিও পেতে ফলো দিয়ে রাখবেন।